ওকে, আচ্ছা এই পর্যন্ত আমরা পড়ছিলাম তাই না? তো এরপর আমরা হচ্ছে কিছু ডেফিনেশন করব। ডেফিনেশন কি কি আছে? ফার্স্ট ডেফিনেশন হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশনটা কি, যে ধরো আমি হচ্ছে একটা স্প্রিং আছে, সেই স্প্রিং এর মধ্যে হচ্ছে আমি একটা বস্তু ঝুলাইয়া দিলাম। ঝুলানোর পরে সে কি করলো, সে হচ্ছে এই পর্যায়ে এসে থামলো। তো এরপরে যদি স্প্রিং এর মধ্যে যদি আমি এক্সট্রা একটা ফোর্স অ্যাপ্লাই করি, তখন সে কি করবে, তখন সে এই পর্যায় থেকে এইরকম করে অসিলেট করা শুরু করবে। তো এই যে এই পজিশন, যেটা এই পজিশনটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে সেই পয়েন্ট, যে পয়েন্টে হচ্ছে একটা অসিলেটিং অবজেক্ট কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই, ফোর্স এক্সপিরিয়েন্স করে না বা কোনো ধরনের ফোর্স ফিল করে না। একটা স্প্রিংকে যদি আমরা ঝুলায় দেই কোনো একটা বস্তু দিয়ে, তাহলে সেটা যদি অসিলেট করে কোনো একটা জায়গায় থেমে যায়, যে পজিশনটাকে থেমে যাবে সেই পজিশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এবং আমরা যখন এটাকে আবার অসিলেট করাবো, তখন দেখা যাবে এই পজিশনকে সেন্টারে করে সে উপরে নিচে অসিলেট করতেছে। তো যখন আবার এর উপর কোনো ফোর্স থাকবে না, সে হচ্ছে কি করবে, থেমে যাবে। তার মানে যে পজিশনে সে থেমে যাচ্ছে, সেই পজিশনটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম পজিশন। তো এটাকে অনেক সময় মিন পজিশনও বলা হয়। আচ্ছা, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড জিনিসটা কি? অ্যামপ্লিটিউড হচ্ছে এই যে এই বস্তুটা এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে উপরে নিচে বা ডানে বামে সর্বোচ্চ যতটুকু তার ডিসপ্লেসমেন্ট হয়, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। আচ্ছা, এই যে এমন হতে পারে যে এখান থেকে উপরের দিকে গেল বা এখান থেকে নিচের দিকে গেল, যে দিকেই সে যাবে না কেন, সর্বোচ্চ যতটুকু তার ডিসপ্লেসমেন্ট হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যামপ্লিটিউড। আচ্ছা, এই দুইটা জিনিস তোমরা একটু দেখো 1 মিনিটের জন্য। আমি আচ্ছা, ইন্টারাপশনের জন্য সরি। ওই আরেকটা স্টুডেন্ট, সে হচ্ছে ফিজিক্স কোর্স করবে, তো জুমের লিংকের জন্য ফোন দিয়েছিল। আচ্ছা, অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন বোথ সাইডস অফ অ্যান অবজেক্ট ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। যে কোনো সাইডের ম্যাক্সিমাম যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে, সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। এবং এখান থেকে এইটুকু একটা অ্যামপ্লিটিউড, এখান থেকে এইটুকু একটা অ্যামপ্লিটিউড, এবং সবসময় উপর নিচে যে অ্যামপ্লিটিউডটা হবে সেটা সবসময় সমান হয়। ঠিক আছে? তো অ্যামপ্লিটিউডকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। আমরা এই যে এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে এক ধরনের লিনিয়ার অ্যামপ্লিটিউড। আবার যদি এমন হয় যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন তার যে অ্যামপ্লিটিউড হবে সেটা হবে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। আচ্ছা, কমপ্লিট অসিলেশন মানে পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন কাকে বলবো? An complete oscillation is said to be complete by an oscillation is said to be complete if vibrating or oscillating object starting from a point returns to the same point along the same direction. একটা বস্তু
কি করবে, একটা বস্তুর অসিলেশনকে আমরা তখনই কমপ্লিট বলবো যখন কি হবে, সে যে পয়েন্ট থেকে অসিলেশন শুরু করছে সেই পয়েন্টে আবার সে ব্যাক করবে, কিন্তু সেটা হইতে হবে অবশ্যই সেম ডিরেকশনে। ধরো যেখানে যে বস্তুটা দেখতে পাচ্ছি সেই বস্তুটা এখান থেকে ধরলাম এ পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করতেছে, করে সি তে যায় আবার এতে আসে। তো এই বস্তুটা যদি এমন হয় যে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে, তো এ পয়েন্টে তার ডিরেকশন কোন দিকে, বি আর সি এর দিকে। আচ্ছা ওকে, তাহলে এ পয়েন্টে তার ডিরেকশন বি আর সি এর দিকে, তাহলে সে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, এই সি পর্যন্ত গেল, দেন সে আবার ব্যাক করলো, ব্যাক করে এই এ পয়েন্টে আসলো, আসার পরে যখন সে আবার তার ডিরেকশন হবে সি আর বি আর সি এর দিকে, ঠিক সেই মুহূর্তেই কি হবে, তার ফুল স্পন্দন বা কমপ্লিট অসিলেশন শেষ হবে। আচ্ছা, এখন যদি আমরা সি থেকে চিন্তা করি যে একটা বস্তু সি থেকে যাত্রা শুরু করতেছে, আচ্ছা সি থেকে যাত্রা শুরু করলো, এ তে আসলো, আবার সি তে যখন যাবে, গিয়ে আবার যখন সে আবার নতুন একটা মুভমেন্ট নেওয়া শুরু করবে, তখন তার ফুল অসিলেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন আমরা চাইলে বি থেকেও ব্যাপারটা দেখতে পারি। বি থেকে কি হলো, বি থেকে একটা বস্তু সি তে গেল, সি থেকে আবার বি তে আসলো, তখন কি ফুল অসিলেশন হবে বা তখন কমপ্লিট অসিলেশন হবে? হ্যালো, স্যার বুঝিনি, আবার কি বলেন? আমি বললাম যে একটা বস্তু যদি বি থেকে যাত্রা শুরু করে, তাহলে বি থেকে সে সি তে গেল, সি থেকে আবার বি তে আসলো, তো আমরা বলছি যে একটা বস্তু যখন একটা জায়গা থেকে যাত্রা শুরু করে আবার সেই পয়েন্টে যদি ফেরত আসে সেম ডিরেকশনে, তাহলে তার ওই অসিলেশনকে আমরা কমপ্লিট অসিলেশন বলি বা পূর্ণ স্পন্দন বলি। তাহলে একটা বস্তু বি থেকে যাত্রা শুরু করে আবার বি পর্যন্ত আসলো, তখন সেটাকে কি আমরা কমপ্লিট অসিলেশন বলতে পারবো? না স্যার, এ পর্যন্ত যাওয়া লাগবে। কোন পর্যন্ত? এ পর্যন্ত। এ পর্যন্ত। হ্যাঁ, এ পর্যন্ত গেলে কি ফুল হবে? না স্যার, আবার ব্যাক করতে হবে তো। আবার ব্যাক করতে ওটা হবে। হাফ হবে। স্যার বি পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, বি থেকে শুরু হয়ে সিতে যায়, আবার বিতে আসলে তো স্যার মানে ওই স্থানে ফেরত আসছে, আচ্ছা, তাহলে তো ওইটা একটা কমপ্লিট হওয়ার কথা, তারপর আবার এতে গেলে আবার বিতে চলে আসলো। কিন্তু কথা হচ্ছে যে আমার আমার কোশ্চেন হচ্ছে বি থেকে সি তে গিয়ে আবার যদি বি তে আসে, মানে এখান থেকে এই পর্যন্ত গেল, এখান থেকে এই পর্যন্ত গেল, গিয়ে আবার এখানে আসলো, তাইলে কেন হবে না তখন? স্যার পূর্ণ হবে না তো স্যার। যেখান থেকে গিয়েছে সেখানেই তো আবার ফেরত আসছে স্যার, অবশ্যই হবে, তাহলে একটা পূর্ণ সলিউশন হবে। জি স্যার, হওয়ার কথা তো। হবে স্যার, হওয়ার তো কথা স্যার। হ্যাঁ স্যার হাফ হবে। হ্যাঁ, হাফ হবে। কেন হাফ হবে এবং কেন হবে না সেটা আমি বলি। বি থেকে যখন যাত্রা করলো সি তে, তো বি হ্যাঁ, থেকে যখন যাত্রা শুরু করছিল তার ডিরেকশন কোন দিকে? স্যার এ এর দিকে। সি এর দিকে। আচ্ছা, সি তে গেল, সি থেকে আবার বি তে আসলো, যখন বি তে আসছে তখন তার ডিরেকশন বা দিক কোন দিকে? এর দিকে। এর দিকে। সেম ডিরেকশন হইছে? না স্যার, হয় না। এই কারণে হবে না, কমপ্লিট অসিলেশন হবে না। স্যার এটা যতক্ষণ না এরকম চলতে থাকবে, যখন শেষ হবে তখন যে স্থানে যে থামবে তখন একটা পূর্ণ সলিউশন হবে। না, থামার ব্যাপার না। এ বি থেকে সি তে গেল আবার বি তে আসলো, তখন হবে না, কারণ ডিরেকশন সেম না। সে আবার এতে যাবে, এতে গিয়ে যখন আবার বি তে আসবে, বি তে আসার পরে তখন তার ডিরেকশন কোন দিকে? সির দিকে। সি এর দিকে। তার মানে তখন ফুল অসিলেশন কমপ্লিট। আচ্ছা, মানে স্যার সিতে আরেকবার যাবে। একটু বিষয়টা। স্যার আরেকবার একটু যদি এটা বিষয়টা ক্লিয়ার করতেন। হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম যে সে বি থেকে যাত্রা শুরু করলো, সি পর্যন্ত গেল, সি পর্যন্ত যাওয়ার পরে সে যখন আবার বিতে আসছে, তখন তার ডিরেকশন কিন্তু এক না, কারণ বিতে ডিরেকশন ছিল সি এর দিকে, আর পরবর্তীতে সে যখন আবার বিতে আসছে তখন তার ডিরেকশন কোন দিকে? এর দিকে। এর দিকে। তার মানে এক না। তখন সে কি করবে, সে আবার এ পর্যন্ত যাবে, এ পর্যন্ত গিয়ে আবার সে বিতে আসবে, যখন বিতে আসবে তখন তার ডিরেকশন কোন দিকে? আবার সি এর দিকে। সি এর দিকে। তার মানে এই পয়েন্টে আসে, এখন হচ্ছে তার কি হয়েছে, ফুল অসিলেশন কমপ্লিট হয়েছে। স্যার এই ফুল অসিলেশন হওয়ার যে শর্তটা বলা হয়েছিল, এই শর্তটা আবার একটু বললে ভালো হয়, আমার নেট চলে গেছিল, শুনতে পারিনি। আচ্ছা, শর্তটা হচ্ছে এরকম যে জিনিসটা হবে এরকম যে একটা বস্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করবে সেই জায়গায় আবার ব্যাক করবে, কিন্তু সেম ডিরেকশন হইতে হবে। ডিরেকশন এক থাকতে হবে। হ্যাঁ, ডিরেকশন এক থাকতে হবে। তো এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফুল অসিলেশন ফুল বা কমপ্লিট অসিলেশন। অসিলেশন। জি স্যার, এবার বুঝছি।
তাহলে স্যার আপনার বি সি তে যখন গেল, সি থেকে যে বি তে আসছে তখন পূর্ণ হলো না কেন? কারণ সি থেকে তো বি তে ডিরেকশন সেম ছিল। ডিরেকশনটা তার বিতেই ছিল স্যার। না না জি না, স্যার। এটা তো বিপরীতমুখী ডিরেকশন হয়ে গেল। আচ্ছা আমি তোমাদেরকে একটু এঁকে দেখাচ্ছি, দাঁড়াও একটা মিনিট। আমি হচ্ছে একটু আমার হোয়াইট বোর্ডটা অন করে নেই, আর তার আগে হচ্ছে আরেকটা ছেলেকে একটা এসএমএস পাঠিয়ে নেই। আচ্ছা স্যার, তার আগে একটা প্রশ্ন করতে চাইছিলাম। বলো। এখানে আমরা মানে সির দিকে বলটা দিছে, কিন্তু এইটা যদি এর দিকে দেওয়া হইতো তাহলে এতে যাওয়ার পর সিতে এসে আবার এতে যাওয়ার পর এটা ফুল হইতো সলিউশনটা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এইটা দেখাচ্ছি। বুঝতে পারছি। আমরা কি একটা হোয়াইট বোর্ড দেখতে পাই? স্যার ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হোয়াইট বোর্ডটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা হচ্ছে আমি একটু লিখে দেখাই। ব্যাপারটা ছিল এরকম যে একটা বস্তু এরকম, সে কি করবে, সে এখান থেকে কই গেছে, এরকম একটা ডিরেকশন পর্যন্ত গেছে, আবার এই ডিরেকশনে সে ব্যাক করতেছে। তো এটাকে ধরলাম আমরা এ, এটা ধরলাম বি, এটাকে ধরলাম সি। তো এই বস্তুটা যখন এখান থেকে এই দিকে যাবে তখন তার ডিরেকশন সি এর দিকে, তাই না? জি আচ্ছা, তারপর সে যখন আবার ব্যাক করবে, ধরলাম সে ব্যাক করতেছে এই 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 পথে, মানে একই পথে, বাট আমি একটু উপরে দেখাই। সে যখন আবার ব্যাক করবে এই জায়গায় আসবে তখন তার ডিরেকশন কোন দিকে? বি এর দিকে। বিপরীত দিকে স্যার, বিয়ের দিকে। বিপরীত দিকে, হ্যাঁ। তার মানে সে আবার কোন জায়গায় যাবে? এই পর্যন্ত যাবে। আবার এর কাছে যাবে। যাওয়ার পরে এই ডিরেকশনে গেল, আবার যখন সে ব্যাক করে এখানে আসবে তখন তার ডিরেকশন কিন্তু সেম ডিরেকশন। এই সেম তার মানে ডিরেকশন। এইখান থেকে গিয়ে এইভাবে গিয়ে আবার যখন এখানে আসবে তখন হচ্ছে একটা ফুল অসিলেশন হবে। আর যদি আমরা এর কথা চিন্তা করি, এর ক্ষেত্রে কি হয়? নর্মাল এ যদি আমি চিন্তা করি, নর্মাল এতে এখান থেকে যায়, তার ডিরেকশন ছিল ওইদিকে, আবার সে হচ্ছে ব্যাক করে যখন এখানে চলে আসে, চলে এসে আবার যখন যাইতে নাই, তখন এই পয়েন্ট যদি চিন্তা করি বা এই পয়েন্ট যদি চিন্তা করি, যে পয়েন্টে চিন্তা করব সেই পয়েন্টে সেম ডিরেকশন, তার মানে এই পয়েন্টে আসলে একটা ফুল অসিলেশন শেষ হয়ে যাবে। আবার যদি আমরা এই পাশটার কথা চিন্তা করি, যে এই পাশ থেকে যদি চিন্তা করি, তাহলে এই পাশ থেকে সে কি করবে? এই পাশ থেকে সে এদিকে আসবে, আসার পর আবার ব্যাক করে যখন এখানে যাবে, মানে এই দিক থেকে যখন এইদিকে আসতেছিল তখন তার ডিরেকশন ছিল এইদিকে, আবার এই পর্যন্ত গিয়ে আবার যখন সে ব্যাক করতে নিবে তখন তার ডিরেকশন কি? এইদিকে ডিরেকশন, তার মানে সেম হয়ে যায়। তার মানে এখান থেকে ব্যাক করে যখন আবার এখানে যায় তখন ফুল অসিলেশন শেষ হয়। বুঝতে পারছি এখন? জি স্যার। তার মানে স্যার দুইবার ঘুরে আসা লাগবে, দুইবার না, একবার ঘুরে আসা লাগবে। মানে ফুল একবার। হ্যাঁ, এই যায় এই। একবার ঘুরে আসা লাগবে। তো আচ্ছা এটা যে কোনো কিছু ক্ষেত্রে সত্যি। আমি যদি একটা স্প্রিং এর কথা চিন্তা করি, আচ্ছা এটাকে আমি যদি বাদ দিয়ে যে কোনো একটা স্প্রিং এর কথা চিন্তা করি, এই সেটআপটা আজকেই হচ্ছে রেডি করছি, তো যার কারণে মার্কারের অবস্থা খুব একটা সুবিধার না। তো এই হচ্ছে একটা স্প্রিং। এই স্প্রিংটা কি করবে? যখন অসিলেট করে তখন সে
এরকম কিছু দূর উপরে যায়, আবার এখান থেকে সিলেক্ট করে আবার কিছু দূর নিচে যায়, তাই না? তো এরকম করে জিনিসটা অসিলেট করতে থাকে, ঠিক আছে, এরকম করে অসিলেট করতে থাকবে জিনিসটা। তো এখন এখানে ব্যাপারটা কি হবে, যে এই বস্তুটা যখন নিচে যাচ্ছে, এটাকে যদি আমরা সি পয়েন্ট বলি, এটাকে বি পয়েন্ট বলি, এটাকে এ পয়েন্ট বলি, এই পয়েন্ট যদি আমি চিন্তা করি শুরুতে, তাহলে এই পয়েন্ট থেকে নিচে যাবে, নিচে গিয়ে আবার যখন এই পয়েন্টে আসবে তখন একটা ফুল তখন একটা পূর্ণ অসিলেশন হবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা। আবার এই পয়েন্টের কথা যদি চিন্তা করি, এই পয়েন্ট থেকে কি হবে, উপরে যাবে আবার নিচে আসবে, তখন একটা ফুল অসিলেশন হবে। আর বি পয়েন্টের ক্ষেত্রে কি হবে, বি পয়েন্টের থেকে যদি আমি চিন্তা করি, বি পয়েন্ট থেকে নিচে যাবে, নিচে গিয়ে আবার উপরে আসবে, আবার যখন এখানে আসবে আবার এখানে তখন একটা আসবে, ফুল অসিলেশন শেষ হবে। একটা অসিলেশন হবে। আবার আমি যদি উপরের দিকে চিন্তা করি, যে হ্যাঁ বি পয়েন্ট থেকে উপরে গেল, আবার বি পয়েন্ট থেকে নিচে নিচে যাবে, আসবে, আবার এখানে আবার যখন উপরে আসবে যাবে। তখন একটা ফুল অসিলেশন শেষ হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা। এটাকে বলা হয় কমপ্লিট অসিলেশন। ওকে, আচ্ছা। তো একটা কমপ্লিট অসিলেশন তো আমরা জানলাম। তো এখন এটা আমরা বুঝতে পারছি। এরপর একটা হচ্ছে কি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি, যে এই যে একটা কমপ্লিট অসিলেশন হইলো, তো এইরকম একটা কমপ্লিট অসিলেশন হইতে যে সময় লাগবে সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। একটা কমপ্লিট অসিলেশন হইতে যে সময় লাগবে সেটা হচ্ছে কি টাইম পিরিয়ড। দ্য টাইম রিকোয়ার্ড ফর আ কমপ্লিট অসিলেশন or complete vibration is called time period. একটা কমপ্লিট অসিলেশন হতে যে সময় লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞেস করবে, যে টাইম পিরিয়ড মানে কি, কমপ্লিট অসিলেশন মানে কি, এই জিনিসটা খুব জিজ্ঞেস করা হয়। এটা কি স্যার পুরো ইংলিশ অ্যানসার দিতে হবে না বাংলা আমরা মিক্সচার করে দিতে মিক্স পারবো? করে দিতে হবে। মিক্সচার। তো কমপ্লিট অসিলেশন কি, যে দ্যাট মিন্স একটা কমপ্লিট অসিলেশন হইতে যত সময় লাগে, কমপ্লিট অসিলেশন হতে যত সময় লাগে সেটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড। আরেকটা জিনিস হচ্ছে এখানে কি বলা হয়েছে, যদি কখনো এরকম হয় যে সবসময় তো একটা অসিলেশন বের করা যায় না, তো ধরো আমি 100টা অসিলেশন বের করলাম, তাহলে টাইম পিরিয়ড বের করার উপায়টা কি, যে 100টা অসিলেশন নিলা বা 10টা অসিলেশন নিলা বা দ্যাট মিন্স একের অধিক অসিলেশন নিলা, তো যতগুলো অসিলেশন নিবা ওটাতে গুণ করে দিই। অসিলেশন দিয়ে যদি ভাগ করে দাও তাহলে হচ্ছে ওই মানে যতগুলো অসিলেশন আছে ততগুলো অসিলেশন দিয়ে যদি ভাগ করে দাও তাইলে হচ্ছে আবার কি হবে, একটা অসিলেশনের জন্য যে টাইম সেই টাইমটা বেড়ে আসবে। তার মানে টাইম, আরেকবার একটু বলতেন যদি স্যার। আমি বললাম যে ধরো তুমি কি করছো, যে আমরা টাইম পিরিয়ড মানে বলতেছি টাইম ফর ওয়ান অসিলেশন, হ্যাঁ, একটা টাইমের জন্য যে অসিলেশন সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তো এখন যদি এমন হয় যে সব সময় কি তুমি একটা অসিলেশনের টাইমটা বের করতে পারবা, জি না সবকিছু স্যার। ক্ষেত্রে কিন্তু বের করতে পারবা না। ওই যে একটু আগে আমরা একটা টিউনিং ফর্ক দেখতেছিলাম, সেই টিউনিং ফর্কের ক্ষেত্রে একটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি থাকে হচ্ছে 512 বা 528, 512 হার্জ, ঠিক আছে? তো 512 হার্জ যদি হয় এরকম, তো 512 হার্জ যদি হয় তার মানে ওটা প্রতি সেকেন্ডে 512 বার অসিলেট করে। তো ওই জিনিস যদি প্রতি সেকেন্ডে 512 বার অসিলেট করে তাহলে একটা অসিলেশন বের করা সম্ভব? না স্যার, কোনোভাবেই সম্ভব না। তো তার মানে আমরা সবসময় পারবো না। তার মানে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে অনেকগুলো অসিলেশন নিতে হবে। অনেকগুলো অসিলেশন নিয়ে দেন যতগুলো অসিলেশন আর যত টাইম হয়েছে টাইমকে সবগুলো অসিলেশন দিয়ে ভাগ করলে একটা অসিলেশনের জন্য আমরা টাইম পাবো। আর একটা অসিলেশনের জন্য যে টাইম সেটাকেই আমরা বলি কি টাইম পিরিয়ড। পূর্ণ অসিলেশন। ওকে, তো এটা একটা গেল। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, টাইম পিরিয়ডকে বাংলা বলে পর্যায়কাল, ফ্রিকোয়েন্সি এটা বাংলা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা কি, দেখো আমরা এই বললাম টিউনিং ফর্ক, টিউনিং ফর্কের
ক্ষেত্রে এরকম হয় যে ধরো 1 সেকেন্ডে এরকম 512, অনেক টিউনিং ফর্কের ক্ষেত্রে 420, অনেক টিউনিং ফর্কের ক্ষেত্রে 256 বার ওটা কম্পিত হয়। আবার পৃথিবীর ক্ষেত্রে যদি চিন্তা করি, পৃথিবীর একটা স্যার আর একটু ফিরে বলেন স্যার। আচ্ছা আমি বললাম স্যার আরেকবার একটু ফ্রিকোয়েন্সিটা কি আছে? স্যার পুনরায় বলেন স্যার। আচ্ছা হ্যাঁ বলছি। টিউনিং ফর্কের ক্ষেত্রে একটা অসিলেশন হইতে মানে একটা অসিলেশন না মানে 1 সেকেন্ডে ও একটা টিউনিং ফর্ক হচ্ছে 512 বার কারো ক্ষেত্রে 480 বার কারো ক্ষেত্রে 424 বার কারো ক্ষেত্রে 380 বার এরকম ভাবে 1 সেকেন্ডে এতগুলা বার কম্পন হয়, মানে ফুল কম্পন হয়। আচ্ছা আর পৃথিবীর ক্ষেত্রে কেমন হয়? পৃথিবীর ক্ষেত্রে হয় এরকম। আচ্ছা পৃথিবীর একটা ফুল অসিলেশন হইতে কত সময় লাগে? একটু আগে বলছিলা তোমরা কেউ একজন, পৃথিবী সূর্যের চারদিকে 365 দিন। হ্যাঁ 365 দিন লাগে, তাই না? জি। আচ্ছা জি স্যার। তো তাই যদি হয় তাহলে ব্যাপারগুলো একটু চিন্তা করো যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে একটা ফুল কমপ্লিট অসিলেশন হইতে 365 দিন লাগে, তার মানে এক্ষেত্রে টি এর মান কত? 365 দিন। যে 65 দিন। জি স্যার। আর টিউনিং ফর্কের ক্ষেত্রে একটা অসিলেশনের জন্য সময় হবে এরকম 1/512 সেকেন্ড, তার মানে কত অল্প। স্যার হ্যাঁ স্যার টিউনিং ফর্ক মানে কি আপনার ফ্রিকোয়েন্সি? না, টিউনিং ফর্ক মানে হচ্ছে সুর শলাকা। ওই যে আমরা একটা দেখাইছিলাম, ভিডিও দেখাইছিলাম, সেইখানে একটা ইউ আকৃতির একটা জিনিস নাড়ানাড়ি জি করতেছিল জি না, ওইটা হচ্ছে। জি আচ্ছা এটা আমরা হচ্ছে থার্ড সেমিস্টারে ল্যাবে করব, এটা দিয়ে এক্সপেরিমেন্ট করব। জি। আচ্ছা তো এখন কথা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি আসলে বের করতে হবে। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি জানতে হবে। ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে এইরকম, ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস দ্যাট টেক প্লেস ইন 1 সেকেন্ড। মানে 1 সেকেন্ডে যতগুলা অসিলেশন হয় সেটা হচ্ছে টিউনিং ফর্ক, সরি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস দ্যাট টেক প্লেস ইন 1 সেকেন্ড। তো একটা সুর শলাকার ক্ষেত্রে বা টিউনিং ফর্কের ক্ষেত্রে 1 সেকেন্ডে ওটা 512 বার কম্পিত হয়, তার মানে ওটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে 512। আবার পৃথিবীর ক্ষেত্রে কি হবে? পৃথিবীর ক্ষেত্রে 1 সেকেন্ডে তো কোনো অসিলেশনই মানে ফুল অসিলেশন। স্যার আরেকবার একটু আসলে কেটে কেটে আসছিল। আর আপনার নেট। জি স্যার। আচ্ছা আমার নেট মনে হয় তাহলে একটু আনস্টেবল হয়ে গেছে। আচ্ছা আমি বললাম যে frequency is the number of complete oscillations that take place in 1 second. 1 সেকেন্ডে যে কয়টা অসিলেশন হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সুর শলাকার ক্ষেত্রে বা টিউনিং ফর্কের ক্ষেত্রে কি হবে? 1 সেকেন্ডে সেখানে দেখা যায় 512 বার কম্পিত হচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে 512 হার্টজ। আবার পৃথিবীর ক্ষেত্রে 365 দিনে হচ্ছে একটা অসিলেশন হয়, তাহলে পৃথিবীর ক্ষেত্রে 1 সেকেন্ডে কতবার অসিলেশন হবে? 1/365। হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? 1 সেকেন্ডে যে কয়বার কমপ্লিট অসিলেশন হবে। আচ্ছা আর টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা অসিলেশন শেষ হইতে যত সময় লাগে। যত সময় লাগে। আচ্ছা তো এখন ফ্রিকোয়েন্সির ইউনিটটা কি? ফ্রিকোয়েন্সি ইউনিটটা হবে এরকম যে 1 সেকেন্ডে যতগুলা অসিলেশন হয়, তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এরকম যে টি সেকেন্ডে অসিলেশন সম্পন্ন হয় কয়টা? একটা। আচ্ছা এই জিনিসটা জি। আবার আমি একটু দেখাই। আমরা জানি টি সেকেন্ডে অসিলেশন কমপ্লিট হয় কয়টা? একটা। একটি। ওকে তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন হবে? 1/t। তাহলে এটা হবে 1/t। টি। তাহলে 1 এর তার কোনো একক নাই। টি এর একক কি? জি স্যার, একক নাই। টি এর একক টি এর একক সেকেন্ড। হতে পারে, সেকেন্ড। সেকেন্ড হতে পারে, মিটার হতে পারে, আওয়ার হতে পারে, মান্থ হতে স্যার। পারে, ডে হতে পারে, কিন্তু এসআই একক হচ্ছে সেকেন্ড। জি স্যার। তো স্যার আমরা কি এসআইটাই ইউজ করব এখানে? ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে আসলে নরমালি আমরা এসআই একক ইউজ করি এবং সেটা হচ্ছে হার্টজ। হার্টজ কিভাবে হইলো? যে 1 বাই
মানে পার সেকেন্ড এটাকে হার্টজ বলা হয়, ঠিক আছে? পার সেকেন্ডকে হার্টজ বলা হয়। মানে এখানে কি আসলো, সেকেন্ড ইনভার্স, তাই আসে না? এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, এটাকে নরমালি হার্টজ বলা হয়। তো বিজ্ঞানে হার্টজের সম্মান অনুসারে এই নাম হয়েছে হার্টজ আর কি। তো এই কারণে ফ্রিকোয়েন্সি একককে আমরা বলবো হচ্ছে হার্টজ। হার্টজকে প্রকাশ করা হয় এইচ এর দ্বারা, আর এটা লিখতে হয় এইচ ই আর টি জেড। এই কারণে f ইজ ইকুয়াল টু 1/t, যেখানে f হচ্ছে 1/t আর t হচ্ছে টাইম পিরিয়ড। পিরিয়ড। জি, টাইম পিরিয়ড। ওকে, লাস্ট আরেকটা ডেফিনেশন আমরা পড়ব, সেটা হচ্ছে ফেজ। ফেজের বাংলা হচ্ছে দশা। তো দশা আসলে জিনিসটা এরকম, আমরা ফোনে স্ক্রিনশট নিই না, জি স্যার। স্ক্রিনশট আর দশা হচ্ছে সেম জিনিস, কাছাকাছি জিনিস। দশা মানে হচ্ছে কি, দ্য স্টেট অফ মোশন অফ এ ভাইব্রেটিং পার্টিকেল অ্যাট অ্যান ইনস্ট্যান্ট। মানে যে কোনো একটা ইনস্ট্যান্ট হঠাৎ করে তোমার মনে হইলো যে এই অবস্থাতে এই পার্টিকেলের মোশনের কি অবস্থা সেটা আমার জানা দরকার। সেটা হচ্ছে ওই ওই অবস্থা, মানে একটা নির্দিষ্ট সময়ে একটা বস্তুর যে মোশন, সেটাই হচ্ছে ওই বস্তুর দশা। ধরো একটা বস্তু অসিলেট করতেছে, হঠাৎ করে তোমার মনে হলো যে না এই মানে মানে একটা বস্তু অসিলেট করা শুরু করলো, 0 সেকেন্ড থেকে অসিলেট করা শুরু করলো। তো তখন তোমার মনে হলো আচ্ছা 3 সেকেন্ডে ওটার বস্তুর মোশন কেমন ছিল সেটা আমি দেখবো। তার মানে 3 সেকেন্ডে ওর যে মোশন আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 সেকেন্ডে ওর দশা। আবার যদি বলি না 5 সেকেন্ডে দেখবো মোশন কেমন ছিল, তাহলে 5 সেকেন্ডে আমরা ওই বস্তুর যে মোশন পাবো সেটা হচ্ছে 5 সেকেন্ডে ওর দশা। তার মানে আর কথা কেটে কেটে আচ্ছা, কথা কেটে জি স্যার, কথা মাঝখানে থেমে যাচ্ছে, আবার কন্টিনিউ হচ্ছে। স্যার কথা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি, একটা মিনিট। স্যার আমাকে কি শোনা? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, স্যারের কথাটা আসছে। আচ্ছা আচ্ছা। হ্যালো, এখন আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যালো হ্যালো সিআর দেওয়া হয়েছে আপনার নাম্বারটা পাইতে আমি একটু সুবিধা হইতো, আমরা তার সাথে একটু কানেক্ট করতে পারতাম অথবা যোগাযোগ করতে পারতাম কোনো প্রবলেমে পড়লে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে এখন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, আসিফ হোসেন নাকি? জি স্যার। 7 এর জায়গায় 1 কল্পনা করেন। জি জি 018 জি, তারপর বলেন। তারপরে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। আমার এই যে ওয়াইফাইটা একটু আনস্টেবল হয়ে গেছিল, যার কারণে মনে হয় একটু প্রবলেম হচ্ছিল তোমাদের। আচ্ছা, আমরা বলতেছিলাম যে ফেজ হচ্ছে দশা। দশা মানে হচ্ছে কোন একটা বস্তুর কোন একটা নির্দিষ্ট মোমেন্টে তার যে স্টেট অফ মোশন বা তার যে গতির অবস্থা, সেটাকে আমরা বলবো দশা। তো আমরা স্ক্রিনশট করে তো সেভাবেই নেই যে হঠাৎ করে একটা নির্দিষ্ট সময় আমরা ওই স্ন্যাপশটটা নেওয়ার চেষ্টা করি, ওই স্ক্রিনের ওই মোমেন্টের অবস্থাটা নেওয়ার চেষ্টা করি। তো সেটা যেরকম স্ক্রিনশট, তো একটা কোনো বস্তুর ক্ষেত্রে সেই জিনিস হচ্ছে ফেজ বা দশা।
মানে একটা নির্দিষ্ট ইনস্ট্যান্ট, একেবারে ইনস্ট্যান্ট একটা সময়ে আমি ওই বস্তুর যে গতির কি কি অবস্থা সেটা যখন আমি দেখার চেষ্টা করব, তাহলে দেখার চেষ্টা করলে যা পাবো সেটা হচ্ছে ওই বস্তুর জন্য স্টেট অফ মোশন। না ভাই, আমি নিউ না, আমার হচ্ছে সিজিপি আসছিল না 2.974। তো আমি একটা সাবজেক্ট নিতে চাইছি, সেটা হচ্ছে ফিজিক্স নিলাম আর কি, আমার জিপিএ সিজিপিটা বাড়ানোর জন্য। ভাই কোন সেমিস্টারে নরমালি? আমার কমপ্লিট হয়ে গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন মানে আমার যে আইডিটা ওইটা প্রেজেন্ট কিভাবে এড হয়ে গেছে না পার্সোনালি দিতে হয়? অ্যাড হয় না এখনো, দিব হয়তো বা স্যারই বলবো হয়তো। না না, আমি রোল কল প্রেজেন্টের করার কথা সময় বলতেছি। স্যারের যদি আপনার নাম থাকে, প্রেজেন্টের হ্যালো হ্যালো, হ্যাঁ আমার কাছে একটু শুনেন কি হয়েছে। ভাইয়া, আমি প্রেজেন্টের কথাটা বলতেছিলাম যে আমরা যে আমাদের যে আইডি। আচ্ছা আপনি শুনেন, আপনি কি আশফাক হোসেন? জি স্যার, আশফাক। আচ্ছা, আপনার ফোনে ওই ইউজার নেমে পিসি বাদ দিয়ে ওখানে আশফাক হোসেন নাম লিখেন, আর সরি স্যার, বললাম আপনার যে নাম যেটা দেয়া আছে পিসি, ওই পিসিটাকে কেটে রিনেম করে আপনার নাম লিখেন আর পাশে হচ্ছে আইডিটা লিখেন। স্যার যে মিমি লেখা আছে যে জায়গায়। হ্যাঁ হ্যাঁ, যেখানে আপনার যখন দেখেন সবার কি নাম লেখা আছে, ফয়সাল আহমেদ, আসিফ হুসাইন, গাউসুল আজম, তো এরকম করে আপনার নামটা রিনেম করে লিখেন, আপনার নাম আর পাশে হচ্ছে আপনার আইডিটা লিখেন। স্যার রিনেম, জি স্যার। আর যদি রিনেম করেন দেন হচ্ছে আমি আমার ক্লাসের রিপোর্ট যখন পাবো সেখান থেকে আপনার পেয়ে যাবো, ওই অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। আচ্ছা আমি আসলে সরি, আমার ওয়াইফাইটা স্যার আমার হচ্ছে আমি কথা বুঝতে পারতেছিলাম না, ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, তো আমরা ওই যে নামের আইডির কথা কি যেন বললেন স্যার, ওটা একটু আবার রিপিট করেন। আপনারটা ঠিক আছে, আপনি যে শাহ আলম লিখছেন, শাহ আলম ট্রিপলি, তারপর হচ্ছে আইডি লিখছেন, তো আমি যখন ক্লাসের রিপোর্টটা বের করব সেখান থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। আচ্ছা স্যার, সমস্যা নেই। আর হচ্ছে স্যার আমরা যে ভিডিওটা পাবো, এখানে যে আপনি স্যার কোডটা দিবেন, এই কোডে ঢুকলেই কি আমরা ভিডিওটা পাবো নাকি ইউটিউবের জন্য আলাদা লিংক আছে, কোনটা স্যার? এই কোডে ঢুকলে আপনি হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাড হবেন, ওই ক্লাসরুমে অ্যাড হয়ে থাকলে দেন ওখানে আপনি ক্লাসের লিংক, দেন হচ্ছে আমাদের ভিডিও লিংক সবকিছু ওখানে পেয়ে যাবেন। আচ্ছা স্যার, আসলে আমরা নতুন তো স্যার, আমরা কখনো এটা ইউজ করিনি, এর জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে। আর আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি একটু দেখাচ্ছি আপনাদের। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা যখন ওই লিংক দিয়ে হচ্ছে গুগল ক্লাসে জয়েন করবেন, দেখেন যে এইরকম একটা ক্লাসে আপনারা চলে যাবেন, ফিজিক্স 101 ট্রিপলি ইয়ে, এই ক্লাসে আপনি চলে আসবেন। তো এই ক্লাসে যখন চলে আসবেন, এখানে আমি যা যা ইনফরমেশন দিব, যেমন এই যে আজকে ক্লাসের লিংক দেয়া আছে, সেই লিংকটা আপনি পেয়ে যাবেন। তারপরে আমি হয়তো আজকে ক্লাসের ভিডিওটা আপলোড দিয়ে দেন এখানে ওই লিংকটা দিয়ে দিব, ওই লিংকটা আপনি পেয়ে যাবেন। এই ক্লাস ওয়ার্ক থেকে আপনারা হচ্ছে আমি আজকে ক্লাসে যে লেকচারটা পড়াচ্ছি সেই লেকচারটা এখানে পেয়ে যাবেন। আর চাইলে হচ্ছে আমার টিউটর টাইম কখন, মানে আমি ফ্রি থাকি কখন কখন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেই টাইমটা এখানে পেয়ে যাবেন। তো এই ক্লাসরুমে অ্যাড হওয়াটা একটু জরুরি, এবং একই সাথে আমি যদি কোনো অ্যাসাইনমেন্ট দেই, সেই অ্যাসাইনমেন্টটা আপনাদের এখানেই আসলে সাবমিট করতে হবে। যেটা আজকে পড়ানো হইতেছিল এটা কি দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ এই যে এটা সিম্পল হারমোনিক মোশন। এটা তো আসে নাই কেন? দেখো তুমি হয়তো এই যে স্ট্রিম পর্যন্ত, আর কোনো অ্যাসাইনমেন্ট কি দিবেন স্যার, অথবা কোনো কিছু কি স্যার এই পর্যন্ত ক্লাস ওয়ার্ক দিবেন স্যার? না না, আজকেই তো ফার্স্ট ক্লাস। ও স্যার, আমি তো ভয় পাইতেছি স্যার, আজকে রেজিস্ট্রেশন করলাম, এখন ক্লাস হয়ে গেছে কি না এভাবে। না না না, ক্লাস হয়নি স্যার। সিজিপি স্যার কমছে আমাদের এর জন্য গুগল আবার নিলাম স্যার ক্লাসরুমটার ইমপ্রুভ। কোড কত ছিল? এখন যদি স্যার খুবই খারাপ অবস্থা। গুগল ক্লাসরুমে কোড দেখো, এই যে চ্যাট বক্সে দেয়া আছে। লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল তো স্যার, আবার নতুন চ্যাট আসছে সব। আচ্ছা তাহলে একটু কষ্ট করে যারা আগে ছিল, আচ্ছা আমি আবার দেখাই। আমি দিয়ে আচ্ছা দিতেছি স্যার। এই দেখো স্যার আমাদের সকল লেকচারের সফট কপি কি? হ্যাঁ, সফট কপি সবগুলাই গুগল। আজকের কোনো কিছু তো আমরা গুগল ক্লাসরুমে পাচ্ছি না। স্যার আমাদের লেকচারের সফট কপি কি দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেয়া আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা তোমরা যেটা করবে যে ক্লাস ওয়ার্কে যাবা, ক্লাস ওয়ার্কে গেলে এই পাবা, লেকচার ম্যাটেরিয়ালস গুলো পাবা। জি স্যার। আমাদের অলরেডি আহসান নাইম, আফরোজা আফরিন, আসিফ হুসাইন, জামাল হুসাইন, ফয়সাল আহমেদ, মিশাল, নীরব, আর হচ্ছে উম্মে সাবিহা, এই কয়জন হচ্ছে জয়েন করছে, আর বাকিরা এখনো জয়েন করেননি। স্যার আমি তো আছি স্যার, আমার নাম তো নাই স্যার, রিনেম দিলাম তো। না না, আপনি তো হচ্ছে ইসে জয়েন নেম দিয়েছেন, জুমে। জি স্যার। হচ্ছে স্যার তাহলে এই জায়গায় কি করতে হবে? কোড দিয়ে, ক্লাসরুমের হ্যাঁ আপনি হচ্ছে সিম্পলি করবেন, পাসওয়ার্ডকে তো স্যার আমি পাই। যে কোনো ব্রাউজারে যাবেন, জি স্যার। ব্রাউজারে গিয়ে গুগল ক্লাসরুম লিখবেন, জি স্যার। এরকম গুগল ক্লাসরুম লিখে গুগল ক্লাসরুমে যাওয়ার পরে আপনি একটা জিমেইল দিয়ে গুগল ক্লাসরুমে ঢুকতে হবে। ঢোকার পরে জি দেন স্যার। এই যে এই কর্নারতে আপনি দেখবেন দুইটা অপশন আছে, জয়েন ক্লাস আর ক্রিয়েট ক্লাস। আপনি হচ্ছে জয়েন ক্লাসে যাবেন। জয়েন জি স্যার। ক্লাসে যাওয়ার পরে আপনাকে একটা কোড চাবে ওরা, তো আপনি আমি যে কোডটা দিছি সেই কোডটা যদি এখানে দিয়ে দেন, দিয়ে জয়েন দিলে আপনারা আমার ক্লাসে চলে আসবে। স্যার কাইন্ডলি কোডটা কি আবার বলবেন একটু? এই যে এই কোড 5IFCSY4। IFCSY4। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারা চাইলে এই কোড মানে এই গুগল ক্লাসরুম কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেও অ্যাপ আছে, প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে রাখতে পারেন। মানে এটা যদি কেউ চান যে ইনস্ট্যান্ট ফোনে থেকে সব ইনফরমেশন নেবেন, তাহলে সেটাও করতে পারবেন। স্যার আমরা দেখা যাচ্ছে যে এভাবে জয়েন করলাম, ঠিক আছে, কিন্তু স্যার যদি আমাদের প্রেজেন্ট না হয় স্যার, আমরা ভুলবশত অনেক সময় তো আপনি মিস যদি করে ফেলি, তখন স্যার আমরা কিভাবে আমাদের নাম্বার কমে যাবে না স্যার? এখন ক্লাসে তো জয়েন করতে হবে। আমি যেটা করে দিছি মোস্ট জি স্যার। প্রবাবলি সেটা হচ্ছে আপনি এই গুগল ক্লাসরুমে জয়েন হওয়ার সাথে সাথে জি আপনার স্যার। ফোনে যদি যদি আপনার স্মার্টফোন থাকে এবং স্মার্টফোনে যদি আপনার গুগল ক্যালেন্ডার অন করা থাকে, তাহলে প্রতিদিন ক্লাসের 10 মিনিট আগে আপনাকে ওই ক্যালেন্ডার থেকে একটা নোটিফিকেশন দিবে যে 10 মিনিট পরে আপনার একটা ক্লাস আছে। ঠিক আছে? জি স্যার। আর আপনারা যদি যে কেউ ক্লাসে জয়েন করেন, স্যার নেটের প্রবলেম, অনেক স্যার প্রবলেম। গুগল ক্লাসরুমে তো আমি আজকে পড়াটা পাচ্ছি না। আজকের পড়াটা পাওয়া যাচ্ছে না স্যার, আমিও জি স্যার, আপনি খুঁজছি। যদি আমি তো স্ক্রিন শেয়ার করি আপনাকে দেখেন। আচ্ছা আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, তোমরা কেউ একজন স্ক্রিন শেয়ার অন করো। ওকে স্যার। আমি তো স্যার আমার দুইটা আইডি থেকে গুগল ক্লাসরুমে জয়েন হয়েছি, একটাতেও পাচ্ছি না। কথা কি আটকে আসতেছে? জি স্যার। জি স্যার, অনেকটা মানে মাঝ পথে কাটা 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 আসে। আচ্ছা আমার নেটওয়ার্কটা মানে এই যে শেষ মোমেন্টে এসে একটু ঝামেলা করতেছে হয়তো স্যার। তাহলে কি স্যার থাকবে শেষ পর্যন্ত করে স্যার? দেন। আচ্ছা তাহলে আমরা আজকে শেষ করে দেই, আমরা নেক্সট দিন হচ্ছে এরপর থেকে শুরু করব। আর কোনো প্রেজেন্টেশন you, sir. থাকবে? স্যার আমার একটা ছিল স্যার, কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার। এখান থেকে ডাউনলোডের অপশন দেখছি না, তাই আর কি, ক্লাসরুম থেকে, গুগল ক্লাসরুম থেকে